নমস্কার, আমি সৌরভ। আজ সৌরভ অমনিবাসের একটি বিশেষ নিবেদন, কেননা এই প্রথমবার আমরা মহাশ্বেতা দেবীর লেখা কোনো গল্প পাঠ করতে চলেছি। মহাশ্বেতা দেবীর জন্ম হয় বাংলাদেশের ঢাকায়। তিনি তার সমাজ সেবিকা ও লেখনীর জন্য বিশেষভাবে পরিচিত আমাদের কাছে। বাংলা, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সমস্ত রাজ্যের আদিবাসী উপজাতিদের জন্য তিনি লড়াই করেছেন। তাদের সম্মান, তাদের অধিকার ফিরিয়ে দিতে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। এমনকি আজকের গল্প দ্রৌপদীও সেরকমই একটি আদিবাসী সম্প্রদায়ের ওপরেই তৈরি হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প দ্রৌপদী। আজকের গল্প পাঠে আছে সৌম্য, সৌরভ, চিরশ্রী ও জয়ন্তী। শুনতে চলেছেন দ্রৌপদী। নাম দ্রৌপদী মেঝে, বয়স 27, স্বামী দুলন মাঝি, নিহত, নিবাস চেরাখান, থানা বাগড়াঝাড়, কাঁধে ক্ষতচিহ্ন। দ্রৌপদী গুলি খেয়েছিল। জীবিত বা মৃত সন্ধান দিতে পারলে এবং জীবিত হলে গ্রেপ্তারের সহায়তায় 100 টাকা। দুই তগমাধারী ইউনিফর্মের মধ্যে সংলাপ। এক তগমাধারী: সাঁওতালির নাম দ্রৌপদী কেন? আমি যে নামের লিস্টটি লইয়া আসছি তাতে তো এমন নাম নাই। লিস্টটিতে নাই এমন নাম কেউ থুইতে পারে? দুই তগমাধারী: দ্রৌপদী মেজের। ওর মা যে বছর ওই বাকুলির সূর্য সাহুর বাড়িতে ধান ভানারি ছিল, সে বছর ওর জন্ম। সূর্য সাহুর বউ ওর নাম দিয়েছিল। অহংকার অফিসাররা জানে কেবল ফসফসাইয়া ইংরাজি লিখতে। হেয়ার নামে এত লিখছে কি? মোস্ট নোটোরিয়াস মেয়ে ছেলে, লং ওয়ান্টেড ইন মেরি। ড্যাসিয়ের বলল, দুলন ও দ্রৌপদী দাওয়ালি কাজ করত। বিটুইন বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া রোটেট করে ঘুরত। 1971 সালে বিখ্যাত অপারেশন বাকুলিতে যখন 3টি গ্রাম হেভি কর্ডর করে মেশিন গান করা হয়, তখন এরা দুজনও নিহতের ভান করে পড়ে থাকে। বস্তুত এরাই মেন ক্রিমিনাল। সূর্য সাহু ও তার ছেলেকে খুন, ড্রাউটের সময় আপার কাস্টের ইদারা ও টিউবওয়েল দখল, সবেতেই এরা মেন। সেই ছেলে তিনটেকে পুলিশের হাতে সারেন্ডার না করাতেও এবং অপারেশন বাকুলির আর্কিটেক্ট ক্যাপ্টেন অর্জুন সিং প্রভাতে লাশ গণনা করতে গিয়ে স্বামী স্ত্রীকে না পেয়ে তাৎক্ষণিক ব্লাড সুগারে আক্রান্ত হয়ে পুনর্বার প্রমাণ করে বহুমূত্র অত্যন্ত দুশ্চিন্তা ও উদ্বেগের ব্যাধিও বটে। বহুমূত্র 12 ভাতারি, আর তার এক ভাতার অ্যাংজাইটি। দুলন ও দ্রৌপদী দীর্ঘদিন নিয়ন্ডারথাল অন্ধকারে নিখোঁজ থাকে এবং বিশেষ বাহিনী সে অন্ধকারের সশস্ত্র সন্ধানে বিদ্ধ করতে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বেশ কিছু দাওয়ালি সাঁওতালিনীকে তাদের অনিচ্ছায় সিংবোঙার কাছে যেতে বাধ্য করে। ভারতের সংবিধানে জাত ধর্ম নির্বিশেষে সকল মানুষই পবিত্র, তা সত্ত্বেও এহেন অঘটন ঘটে যায়। কারণ দ্বিবিধ। এক, নিখোঁজ দম্পতি আত্মগুপ্তিতে অসামান্য দক্ষতা, আর 2, বিশেষ বাহিনীর চোখে সাঁওতাল কেন অস্ট্রো এশিয়াটিক মুন্ডা গোষ্ঠীর সকল সন্তানকেই এক চেহারা মনে হওয়া। বস্তুত বাগড়াঝাড় থানার আন্ডারে অবস্থিত কুখ্যাত ঝাড়খণ্ডী জঙ্গলের চতুর্পাশে এমনকি অগ্নি ও নৈরিত কোণেও থানা আক্রমণ, বন্দুক অপহরণ, গোলদার, জোরদার, মহাজন, শান্তিরক্ষক, কাগুজেবাবু ও খোঁচড় ইত্যাদিতে অপরাধী বলে যাদের সন্দেহ করা হয়, তাদের সম্পর্কে সংগৃহীত দক্ষতাদর্শী বিবরণীতে জানা যায় বহু পিলে চমকানো কথা। 2 কৃষ্ণাঙ্গ নরনারী ঘটনার আগে সাইরেন চিৎকারে কুলকুলি দিয়েছে। কতগুলি অসভ্য সাঁওতালিদের কাছেও দুর্বেদ্য ভাষায় তারা নিহতদের ঘিরে উল্লাস সঙ্গীত গেয়েছে, যথা এবং এতে নিঃসংশয় প্রমাণ হয় এরাই ক্যাপ্টেন
অর্জুন সিংয়ের বহুমূত্রের কারণ। প্রশাসনিক কার্যরীতি সাংখ্যের পুরুষ মা মাগড়া দর্শকের চোখে আন্তনিয়নির আগেকার ফিল্মের মতো দুর্বেদ্য বলে প্রশাসন পুনর্বার অর্জুন সিংকেই অপারেশন ফরেস্ট ঝাড়খানিতেই পাঠায় এবং বুদ্ধিবৃত্তি দপ্তরের কাছে উক্ত কুলকুলে ও নিত্যশীল দম্পতি যে পলাতক লাশোদ্ধার তা জেনে অর্জুন সিং কিছুক্ষণ জম্বি অবস্থায় প্রাপ্ত এবং কৃষ্ণাঙ্গ মানুষকে তার এমন অহেতুক ভীতি জন্মায় যে নেংটি পড়া কালো মানুষগুলোকে দেখলেই সে জানলেলি বলে অবসন্ন হয়ে ঘন ঘন জল ফেরায় ও জল খায়। কি ইউনিফর্ম, কি গন্ত সাহেব, কেউই তাকে এ অবসাদ থেকে উদ্ধার করতে পারে না। তারপর প্রিম্যাচিওর ফোর্স রিটায়ারমেন্টের জুজু দেখিয়ে তবে তাকে বাঙালি প্রৌঢ় সমর ও বামপন্থী উগ্র রাজনীতি স্পেশালিস্ট সেনানায়কের টেবিলে হাজির করা যায়। সেনানায়ক প্রতিপক্ষের কাণ্ডবাণ্ড ও এলেমের দৌড় প্রতিপক্ষের চেয়েও ভালো জানেন, তাই তিনি অর্জুন সিংকে প্রথমে শিখ জাতির সমর প্রতিভা সম্পর্কে স্তুতি জানান, পরে বুঝিয়ে দেন শুধু কি প্রতিপক্ষের বেলায় বন্দুকের নল ক্ষমতার উৎস, অর্জুন সিংয়ের ক্ষমতাও তো বন্দুকের মেল অর্গ্যান থেকে বেরোয়। হাতে বন্দুক না থাকলে এ যুগে পঞ্চক আদি বিকল ও ব্যর্থ, এ সকল ব্যক্তিমে তিনি অন্যদের কাছেও করেন। ফলে যুদ্ধমান বাহিনীর মনে পুনর্বার আর্মি হ্যান্ডবুক কেতাব আস্থা ফেরে। কেতাবটি সাধারণের জন্য লয়ক, তাতে লেখা আছে আদিম অস্ত্রাদি নিয়ে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ সবথেকে ঘৃণ্য ও নিন্দাহ। উক্ত পদ্ধতির যোদ্ধাদের দর্শন মাত্রে নিধল হল সেনামাত্রের পবিত্র কর্তব্য। দ্রৌপদী ও দুলন উক্ত যোদ্ধাদের ক্যাটেগরিতেই পড়ে, কেননা টাঙি হেঁসো তীর ধনুক ইত্যাদি নিয়েই নিধন কার্য চালায়। বস্তুত তাদের আক্ষেপী ক্ষমতা বাবুদের চেয়ে বেশি। সকল বাবু চেম্বার স্ফোটনে বিশারদ হয় না, তারা ভাবে বন্দুক ধরলেই ক্ষমতা আপসে বেরোয়। কিন্তু দুলন ও দ্রৌপদী নিরক্ষর বলে অস্ত্র অভ্যাস করেছে জন্ম পরম্পরায়। এখানে বলে রাখা প্রয়োজন, এই সেনানায়ককে প্রতিপক্ষ তুচ্ছ মনে করে বটে, কিন্তু এ সামান্য মানুষ নয়। ইনি প্র্যাকটিসে যাই করুক থিওরিতে প্রতিপক্ষের আদর্শকে শ্রদ্ধা করেন। এই জন্য শ্রদ্ধা করেন যে ও কিচ্ছু নয়, চ্যাংড়া বন্দুক লইয়া খেলে, মনোভাব নিয়ে এগোলে ওদের বোঝা যাবে না এবং বিনাশ করা যাবে না। ইন অর্ডার টু ডেস্ট্রয় এমিনি বিকাম ওয়ান, তাই তিনি ওদের একজন হয়ে ওদের বোঝেন এবং ভবিষ্যতে এ নিয়ে লেখালেখির বাসনা রাখেন। তখন বাবুদের ডিমলিশ করে দাওয়ালিদের বক্তব্যটিকে হাইলাইট করবেন, এও তিনি ঠিক করে রেখেছেন। তার মনের এ সকল প্রসেসকে আপাত জটিল মনে হতে পারে, কিন্তু আসলে তিনি খুবই সরল ও কাউঠার মাংস খেয়ে তার সেজ ঠাকুরদার মতোই তিনি আনন্দ পান। আসলে তিনি জানেন প্রাচীন গণনাট্য গীতির মতো করভেটে বদল হোগা জামানা, এবং সকল জামানাতেই তার সম্মানকে টেকার মতো টিকিটপত্র চাই। দরকার হলে ভবিষ্যৎকে তিনি দেখিয়ে দেবেন তিনি ব্যাপারটিকে কত ঠিক পার্সপেক্টিভ বুঝেছিলেন। আজ যা যা করেছেন তা ভবিষ্যতের মানুষ ভুলে যাবে, তাতে তার তিলেক সন্দেহ নেই। এবং জামানা হতে জামানায় সবাই রঙে রং মেলাতে পারলে তিনি সংশ্লিষ্ট জামানার প্রতিনিধি হতে পারবেন, এও তিনি জানেন। আজকে অ্যাপ্রিহেনশন অ্যান্ড এলিমিনেশন করে তিনি তরুণদের নিকেশ করেছেন বটে, কিন্তু মানুষ রক্তের স্মৃতি ও শিক্ষা অচিরে ভুলবে, এ তিনি জানেন। এবং একই সঙ্গে তিনিও যে শেক্সপিয়ারের মতো তরুণদের হাতে পৃথিবীর লিগেসি তুলে দেওয়াতে বিশ্বাসী, তিনিও প্রেসপেরো। যা হোক, এরপর জানা যায় বহু যুবক যুবতী ব্যাচ বাই ব্যাচ জিপগাড়ি আরোহণে থানার পর থানা হানা দিয়ে অঞ্চলটিকে যুগপর সন্ত্রস্ত ও উল্লাসিত করে ঝাড়খানির জঙ্গলে বিলীন হয়। যেহেতু বাকুলি থেকে নিখোঁজ হবার পর থেকে দ্রৌপদী ও দুলন প্রায় সকল জোরদারের ঘরে কাজ করেছে, সেহেতু তারা হন্তবাদের বিষয়ে
হন্তাদেরকে টপাটপ খবর দেয় এবং সগর্বে ঘোষণা করে তারাও সেনানী, র্যাঙ্ক অ্যান্ড ফাইল। অবশেষে দুর্ভেদ্য ঝাড়খানি জঙ্গল সেনানী দিয়ে চক্রব্যূহে বেড়ে ফেলা হয়। আর্মি ভেতরে ঢোকে ও রণভূমি চিরে চিরে পলাতকদের খোঁজে। একই সঙ্গে কার্টোগ্রাফার বনের ম্যাপ আঁকতে থাকেন ও সেনারা জলপানের অবলম্বন ঝর্ণা ও কুণ্ডলীগুলি পাহারা দেয় আড়াল থেকে। আজও দিচ্ছে, আজও খুঁজছে। তেমনই এক তল্লাশকালে সেনাদের খোঁজিয়াল দুঃখীরাম ঘরানি দেখতে পায় চাটাল পাথরে উপুর হয়ে শুয়ে এক সাঁওতাল যুবক মুখ ডুবিয়ে জল খাচ্ছে। সে অবস্থায় তাকে গুলিবিদ্ধ করা হয় ও 303-এর আঘাতে ছিটকে পড়ে যেতে যেতে সে তার 2 হাত ছড়িয়ে ভীষণ গর্জনে সফেন রক্ত উদ্গীরণ করে নিশ্চল হয়। পরে বোঝা যায় সেই কুখ্যাত দুলন মাঝি। এই মাহো শব্দটির মানে কি? এটি কি আদিবাসী ভাষার উগ্রপন্থী স্লোগান? এর মানে কি তা ভেবে শান্তিরক্ষক দপ্তর বহু চিন্তা করেও হালে পানি পান না। আদিবাসী বিশেষজ্ঞ 2 মক্কেলকে কলকাতা থেকে উড়িয়ে আনা হয় এবং তারা হফম্যান জেফার, গোল্ডেন পামার প্রমুখ মহাশয় রচিত অভিধান নিয়ে গলদঘর্ম হতে থাকে। অবশেষে সর্বজ্ঞ সেনানায়ক চমরুকে ডাকেন। ক্যাপ্টেন জলবাহী সাঁওতাল চমরু 2 বিশেষজ্ঞকে দেখে ফুঁচফুঁচিয়ে হাসে, বিড়ি দিয়ে কান চুলকোয় ও বলে, ওটি মালদার সাঁওতালদা সেই গাঁজি রাজার সময় লড়তে নেমে বলেছিল বটে, ওটি লড়াইয়ের ডাক। তা হেতা কোন বেটা মাহো বলে বটে? মালদ হতে কেউ এলা? সমস্যা ফর্সা হয়। তারপর দুলনের শবদেহ উক্ত পাথরে ফেলে রেখে সেনারা সবুজ উর্দির কামফ্লাজে গাছে গাছে চড়ে দেবতা প্যানের মতো গাছের সপত্র ডাল আলিঙ্গনে বেঁধে অসভ্য জায়গায় কাঠপিঁপড়ের সন্ধানী কামড় খেতে খেতে অপেক্ষা করে, দেখে মৃতদেহ নিতে কেউ আসে কিনা। এটি শিকার পদ্ধতি যেমন, যুদ্ধের পদ্ধতি তেমন নয়। কিন্তু সেনানায়ক জানেন কোনো চেনা জানা পদ্ধতিতেই এ খচড়াদের নিকেশ করা যাবে না। তাই তিনি মুড়ির টোপ দেখিয়ে শিকারকে টেনে আনতে বলেন। তিনি বলেন, সব খরচা হয়ে যাবে। যেসব গান গেয়েছে দ্রৌপদী তার মানেও বের করে ফেললাম বলে। তার কথা শিরোধার্য করে সেনারা তৎপর হয়, কিন্তু দুলনের মৃতদেহ নিতে কেউ আসে না। উপরন্তু রাতের আঁধারে খচরমচর শুনে সেনারা গুলি ছুঁড়ে নেমে এসে দেখে তারা শুকনো পাতার বিছানায় সঙ্গমরদ সজারু দম্পতিকে মেরেছে। জঙ্গলে সেনাদের পথ চেনাবার খোঁজিয়াল দুঃখীরাম ঘরানি অসংসারীর মতো দুলন সংশ্লিষ্ট বকশিস না নিয়েই কার যেন হেঁসোতে গলা দেয়। দুলনের লাশ বয়ে আনতে আনতে সেনারা লাশ ভক্ষণে বাধাপ্রাপ্ত কাঠপিঁপড়েদের কামড়ে 80 বিশেষ যন্ত্রণা পায়। লাশ নিতে কই নেই আয়া। শুনে সেনানায়ক পেপার ব্যাকের অ্যান্টিফ্যাসিস্ট ডেপুটি, কেতাবটি চাবড়ে হোয়াট বলে চেঁচিয়ে ওঠেন এবং তখনই একজন আদিবাসী বিশেষজ্ঞ আর্কিমিডিসের মতো ন্যাংটো ও শুভ্র আনন্দে ছুটে এসে বলে ওঠেন, স্যার, ওই হেনদের আমরা কথাগুলোর মানে বের করে ফেলেছি। ওগুলো মুন্ডারি ল্যাঙ্গুয়েজ। এত দ্রৌপদীর খোঁজ চলতে থাকে। ঝাড়খানি জঙ্গল বেল্টে অপারেশন চলেছে, চলছে, চলবে। ওটি প্রশাসনের নিতম্বে দুষ্ট ফোঁড়া, সিদ্ধ মলমে সারবার নয়, তোপমারিতে ফাটবার নয়।
প্রথম ফেজে পলাতক জঙ্গলের টোপোগ্রাফি না জানায় পটাপট ধরা পড়ে ও সম্মুখ সংঘর্ষের নিয়মে তাদের শরীরের চক্ষুগোলক, প্রষ্টকনালী, পাকস্থলী, হৃৎপিণ্ড, জননস্থান প্রভৃতি শেয়াল, শকুন, হায়না, বনবিড়াল, পিঁপড়ে ও কৃমির খাদ্য হয় এবং নির্মাংস শুভ্র কঙ্কাল নিয়ে ডোমরা সানন্দে বেচতে যায়। পরবর্তী ফেজে তারা সম্মুখ সংঘর্ষে ধরা দেয় না। তাতে এখন মনে হচ্ছে তারা কোনো একজন বিশ্বস্ত কুরিয়ারকে পেয়েছে। সে যে দ্রৌপদী, সে সম্ভাবনার টাকায় 90 পয়সা। দ্রৌপদী দুলনকে রক্তাধিক ভালোবাসত, এখন সেই তাদের বাঁচাচ্ছে নিশ্চয়ই। ওদের কথাটি হাইপোথেসিস। কেন? অরিজিনালি কতজন গিয়েছিল? উত্তর নীরবতা। সে বিষয়ে বহু গল্প উড্ডীয়মান, বহু কেতাব যন্ত্রস্থ। সব কথা বিশ্বাস না করাই ভালো। 6 বছরে কতজন সম্মুখ সংঘর্ষে নিহত? উত্তর আবারও নীরবতা। সম্মুখ সংঘর্ষের পর কঙ্কাল সমূহের হাত ভাঙা বা কাটা কেন? নুলোরা কি সম্মুখ সংঘর্ষ করতে পারে? কণ্ঠাস্থি, লটরপটর পা ও পাঁজরের অস্থি চূর্ণিত কেন? উত্তর দুরকম। নীরবতা, চোখে অভিমানী তিরস্কার। ছি, এসব কথা কি কইতে আছে? যা হবার তা তো। এখন কতজন জঙ্গলে আছে? উত্তর নীরবতা। তারা কি এক লিজিয়ান? তাদের কারণে করদাতাদের খরচে এক বড় বাহিনী হামে হাল এই জঙ্গলে বন্য পরিবেশে মোতায়েন রাখা কি জাস্টিফাইড? উত্তর অবজেকশন। বন্য পরিবেশ কথাটি ঠিক নয়। মোতায়েন বাহিনী, সুষম খাদ্য, চিকিৎসা ব্যবস্থা, যথা ধর্ম মতে অনুষ্ঠানে সুবিধা, বিবিধ ভারতী, সোনা ও ইয়া হে জিন্দেগি ফিল্মে সঞ্জীব কুমার ও ভগবান শ্রীকৃষ্ণের মুখোমুখি দেখার সুযোগ সুবিধা পেয়ে থাকে। না, পরিবেশ বন্য নয়। কতজন আছে? উত্তর নীরবতা। কতজন আছে? অ্যাটল কেউ আছে কি? উত্তর দীর্ঘ, যথা ওয়েল, অ্যাকশন হচ্ছে। মহাজন, জোরদার, গোলদার, শুঁড়ি, বেশ্যালয়ের বেনামি মালিক, অতীতের খোঁচর, এরা আজও সন্তুষ্ট। নিরন্ন ন্যাংটার আজও উদ্ধত ও অনমনীয়। দাওয়ালরা কোনো কোনো পকেটে বেটার ওয়েজ পাচ্ছে। পলাতকদের প্রতি সহানুভূতিশীল গ্রামগুলি আজও নীরব ও বিদ্বেষী। এইসব ঘটনা থেকে মনে করার কারণ আছে। এ ছবিতে দ্রৌপদী মেজেন কোথায় বসে? সে নিশ্চয়ই পলাতকদের সাথে সামিল আছে। ভয়ের কথা অন্যত্র। যারা আছে তাদের দীর্ঘদিন জঙ্গলের আদিম জগতে আছে, সহচর্য করছে দরিদ্র দাওয়াল ও আদিবাসীদের সঙ্গে। এই সহচর্যের ফলে তারা নিশ্চয়ই কেতাবি শিক্ষা ভুলে মেরে দিয়েছে। যে মাটিতে থাকছে তার সঙ্গে হয়তো কেতাবি শিক্ষা অরিয়েন্টেশন করে নতুন করে সংগ্রাম পদ্ধতি ও বাঁচবার নিয়ম শিখছে। বাইরের কেতাবি শিক্ষা ও অন্তরের উদ্যম এইমাত্র যাদের সম্বল, তাদের গুলি করে নিকেশ করা চলে। হাতে কলমে কাজ করছে যারা, তারা অত সহজে নিকেশ হওয়ার নয়। অতএব অপারেশন ঝাড়খানি ফরেস্ট থামতে পারে না, কারণ আর্মি হ্যান্ডবুকের সাবধান বাণী। গল্পের দ্বিতীয় পর্ব। দ্রৌপদী মেজেনকে ধর, সে ওদের ধরিয়ে দেবে। দ্রৌপদী পেট কাপড়ে ভাত বেঁধে নিয়ে আস্তে আস্তে চলছিল। মুসাই টুডুর বউ ভাত রেঁধে দিয়েছে, মাঝে মাঝে দেয়। ভাত জুড়োলে দ্রৌপদী পেট কাপড়ে ভাত বাঁধে ও ধীরে ধীরে চলে। চলতে চলতে ও মাথার চুলে আঙুল চালিয়ে ডাঙর বের করে মারছিল। একটু কেরোসিন পেলে মাথায় ঘষে দিয়ে উকুন নিকেশ হয়।
তারপর সোডা দিয়ে মাথা ধুয়ে ফেলা যায়। কিন্তু হারামিরা ঝর্ণার বাঁকে বাঁকে খেপ মারে। জলে কেরোসিনের বাস পেলে ওরা গন্ধে গন্ধে চলে আসবে। দ্রৌপদী দ্রৌপদী সাড়া দিল না। স্বনামে ডাকলে কখনোই সাড়া দেয় না ও। ওর নামে বকশিস ঘোষণার কাগজটা আজই পঞ্চায়েত আপিসে দেখে এসেছে। মুসাই টুডুর বউ বলছিল, উকি দেখিস কোথাকারকে দ্রৌপদী মেঝান, তারে ধরা করলে টাকা। কত টাকা? 200। এবার সাতসাজান খুব, সব নতুন পুলিশ। হ্যাঁ, তুই আসিস না। টুডু বলে সেই সাহেবটা আবার এসেছে, তোরে ধরলে গা বসতো। আবার জ্বালাই দিবে? হ্যাঁ, আর দক্ষিরামের কথাটো সাহেব জেনেছে? সময় আর বধূ না হারামি করলো। তারা কোথা? ট্রেনে চেপে পালালো। দ্রৌপদী কি যেন ভেবে নিল, তারপর বলল, ঘর যা, কি হবে জানি না। মোড়ে ধরলে তোরা মোড়ে চিনবি না। তুই পালাতে পারিস না? না, কতবার পালাবো বল? ধরলে বা কি করবে বল? কাউন্টার করে দেবে। দেখ, মোদের আর কোথা যাবার নাই। দ্রৌপদী আস্তে আস্তে বলল, কারো নাম বলবো না। দ্রৌপদী জানে, এতদিনে শুনে শুনে শিখেছে কেমন করে নির্যাতনের সঙ্গে মোকাবিলা করা যায়। যদি নির্যাতনের শরীর ও মন ভেঙে পড়ে, তখন দ্রৌপদী নিজের জিভ দাঁতে কেটে ফেলবে। সেই ছেলেটা কেটে ফেলেছিল নিজের জিভ, তাকে কাউন্টার করে দিল। কাউন্টার করে দিলে তোমার হাত থাকে পেছনে বাঁধা, শরীরের প্রতিটি হাড় থাকে চূর্ণ, যৌনাঙ্গে ভীষণ ক্ষত। কিডল বাই পুলিশ ইন অ্যান এনকাউন্টার, আননোন মেল, এজ 22। এইসব ভাবতে ভাবতে পথ চলতে চলতে দ্রৌপদী শুনল কে তাকে ডাকছে। দ্রৌপদী, দ্রৌপদী। সাড়া দিল না ও। স্বনামে ডাকলে ও সাড়া দেয় না। এখানে ওর নাম উপি মেঝেন, কিন্তু কে ডাকে? ওর মনে নিরন্তর সন্দেহের কাঁটা গুটিয়ে থাকে। দ্রৌপদী শুনে সন্দেহের ধারালো কাঁটা সজারুর কাঁটার মতো দাঁড়িয়ে পড়ল। হাঁটতে হাঁটতে ও মনে মনে চেনা মুখের ফিল্ম রোল খুলে চলল। কে? সোমরা নয়, সোমরা আর বুধনা পলাতক, অন্য কারণে। গোলক নয়, সে বাকুলিতে আছে। এ বাকুলির কেউ? বাকুলি ছেড়ে বেরোবার পর থেকে তার ও দুলনের নাম হয়েছিল উপি মেঝেন মাতং মাঝি। এখানে এক মুসাই আর তার বউ ছাড়া আসল নাম কেউ জানে না। বাবু ছেলেদের মধ্যে আগেকার ব্যাচের সবাই জানত না। সে সময়টা বড় গোলমেলে। দ্রৌপদী ভাবতে গেলে গোলমাল লাগে। বাকুলিতে অপারেশন বাকুলি। সূর্য সাউ বিড্ডিবাবুর সঙ্গে সর করে 2 বছরে বাড়ির চৌহদিতে 2টো টিউবওয়েল বসালো, কুয়ো খুঁড়ল 3টে। কোথাও জল নেই, বীরভূমে খরা। সূর্য সাউয়ের বাড়িতে অথই জল, কাকের চোখের মতো নির্মল। কান্নার টেক্সো দিয়ে জল দাও, চলে গেল সব। টেকসোর জলে চাষ বাড়িয়ে আমার কি লাভ? যাও যাও, তোমাদের পঞ্চায়েতি বদমাইশি আমি মানি না। জল নিয়ে চাষ বাড়াবো, আধা ধান আধিয়ার লিবে, উনো ধানে সবাই বস। তখন ধান বাড়ি দাও, টাকা দাও। যা, তোদের তরে ভালো কাজ করে আমার শিক্ষা হয়ে গেছে। কি ভালো কাজ করলা তুমি? জল দিই নাই গ্রামকে, ভোগুনাল বিআইকে দিয়েছো। তোরা জল পাস না? না, ডোম চাড়াল জল পায় না। এই কথা থেকে ঝগড়া। খরায় মানুষের ধৈর্য সহ্য সহজে জলে। গ্রামের সতীশ যুগল সেই বাবু ছেলেটা, বুঝি রানা তার নাম। তারা বলল জোরদার মহাজন কিছু দিবে না, খতম কর।
সূর্য সাউয়ের বাড়ি রাতে ঘেরাও। সূর্য সাউ বন্দুক বের করেছিল। গরুর দড়িতে পাঁচমোড়া বাঁধা সূর্য, চোখের ডিম সাদাটে ঘুরছে, কাপড় নষ্ট হচ্ছিল। দুলন বলেছিল, আমি আগে কব দিব। হ্যাঁ, আমার বাপের বাপ ধান বাড়ি নিয়েছিল, সে ধার সুদতে আজও বেগারি দেয়। দ্রৌপদী বলেছিল, মোর পানে চেয়ে লাল গড়া তো মুখে, ওর চোখ আমি উপড়াবো। তারপর সিউড়ি থেকে টেলিগ্রাফিক মেসেজ, স্পেশাল ট্রেন, আর্মি, জিপ বাকুলি অবধি আসেনি। মার্চ মার্চ মার্চ। নালপরা বুটের নিচে কাঁকড়ের কাঁচ কাঁচ কাঁচ, কর্ডন আপ, মাইকে আদেশ, যুবক মণ্ডল, সতীশ মণ্ডল, রানা আলায়াস, প্রবীর আলায়াস, দীপক, দুলন মাঝি, দ্রৌপদী মেজেন, সারেন্ডার, সারেন্ডার, নো সারেন্ডার, সারেন্ডার। ম ডাইনি দি ভিলেজ, রাউন্ড দি ক্লক, ফ্লেম থ্রো আউট। বাকুলি জ্বলছে। More men and women, children, fire, fire! Close canal approach, over, over, over. By nightfall, দ্রৌপদী আর দুলন বুকে হেঁটে পালিয়েছিল। বাকুলির পর পলতাকুড়িতে ওরা পৌঁছতে পারল না। ভূপতি আর তপা নিয়ে যায়। তারপর ঠিক হয় দ্রৌপদী ও দুলন ঝাড়খানি বেল্টের আশেপাশে কাজ করবে। দুলন দ্রৌপদীকে বুঝিয়েছিল, এই ভালো রে, এতে আমাদের ঘর সংসার, ছেলে মেয়ে হবে না। কে বলতে পারে একদিন যোদ্ধার, মহাজন, পুলিশ সব নিচ্ছিন্ন হবে না। কিন্তু আজকে ওকে পিছন থেকে কে ডাকলো? দ্রৌপদী হাঁটতে থাকলো। গ্রাম প্রান্তর, ঝোপঝাড় ও খোড়াই PWDর খাম্বা, পেছনে ছুটে আসার শব্দ। একজনই আসছে। ঝাড়খানির জঙ্গল এখনো ক্রোশখানেক। এখন ওর মনে হলো জঙ্গলে ঢুকে পড়তে পারলে বাঁচে। ওদের বলতে হবে পুলিশ আবার তার নামে লুটিয়ে দিয়েছে। বলতে হবে সেই হারামি সাহেব আবার এসেছে। হাউস আউট পাল্টাতে হবে। তাছাড়া সান্ধ্যা রাতে ক্ষেত মজুরদের টাকা দেওয়া নিয়ে যে গণ্ডগোল হয়, তারপর সেখানে লক্ষ্মী বেড়া, নারায়ণ বেড়াকে সূর্য সাহু করে দেবার প্ল্যানও নাকচ করতে হবে। সময় ও বুধনা সবাই জানত। দ্রৌপদীর বুকের নিচে ভীষণ বিপদের আর্জেন্সি। ওর এখন মনে হলো সময় ও বুধনা যে হারামি করবে তাতে সাঁওতাল হয়ে ওর লজ্জার কিছু নেই। দ্রৌপদীর রক্ত চম্পা ভূমির পবিত্র কালো রক্ত, নির্ভেজাল। চম্পা থেকে বাকুলি, কত লক্ষ চাঁদের উদয়াস্তের পথ। রক্তে ভেজাল মিশতে পারত। দ্রৌপদীর পূর্বপুরুষদের জন্য গর্ব হলো। তারা কালো কুঁচের কুঁচিয়াল মেয়েদের রক্ত পাহারা দিত। সময় ও বুধনা জারজ, যুদ্ধের ফসল, সিঙ্গনডাঙ্গার মার্কিন সৈন্যদের উপহার, টু অর্ডার্স রারভূমি। নইলে কাক যদি বা কাকের মাংস খায়, সাঁওতাল সাঁওতালকে ধরাতে হারামি করে না। পেছনে পায়ের শব্দ। শব্দ দ্রৌপদীর মধ্যে ব্যবধান এক থাকছে। কুঁচড়ে ভাত, কষিতে গোঁজা তামাক পাতা। অরিজিৎ, মলিনী, শামু, মন্টু কেউ বিড়ি সিগারেট চা খায় না, তামাক পাতা ও চুন। কষিতে কাগজের মোড়ক গোঁজা আলকুলির বীজ থেঁতো। বিছে কামড়ালে অব্যর্থ ওষুধ। কিছুই দেওয়া যাবে না। দ্রৌপদী বাঁদিকে ঘুরল। এদিকে ক্যাম্প, 2 মাইল দূরে, বনের পথ নয় এটা। কিন্তু পেছনে খুঁচড় নিয়ে দ্রৌপদী বনে যাবে না। জান কসম, জান কসম দুলন, জান কসম। কিছুই বলা যাবে না। পায়ের শব্দ বাঁদিকে ঘুরল।
দ্রৌপদী কোমরে হাত দিল, হাতের তেলোয় বাঁকা চাঁদের আশ্বাস। হেঁসোর বাচ্চা, ঝাড়খানির কামাররা গড়ে ভালো। এমন শান দিয়ে দেব যে 7 দুকি রাউন্ডে। দ্রৌপদী ভাগ্যি বাবু হতে যায়নি, বরঞ্চ ওরাই বুঝেছে সব থেকে ভালো কাস্তে হেঁসো টাঙি ছুরি। নীরবে কাজ সারে দূরে ক্যাম্পের আলো। দ্রৌপদী সেদিকে বা যাচ্ছে কেন? দাঁড়া তুই, ফিন বাঁকা ঘুরে যায়। রাতভর আমি চোখ মুদে ঘুরে বলতে পারি, জঙ্গলে যাব না, পদ হারাবো না, দম ছুটবে না। তুই শালো খোঁচর জাহানের মায়ের মরিস, তুই ঘুরবি, দম ছুটবে তোর গাড়ায় ফেলে নিকাশ করে দিব। কিছুই বলা হবে না। নতুন ক্যাম্প দেখে এসেছে দ্রৌপদী। বাস স্টেশনে বসে গল্প করে বিড়ি টেনে জেনে এসেছে কত কনভয় পুলিশ এলো, কটা ওয়ারলেন ভ্যান, ডিংলা 4, পেঁয়াজ 7, লঙ্কা 50, সিধা হিসাব। কিছুই জানানো যাবে না। ওরা নিশ্চয়ই বুঝে নেবে দ্রৌপদী মেজেন কাউন্টার হয়ে খেলেছে, তখন পালাবে। অরিজিতের গলায় যদি কেউ ধরা পড়ে, টাইম বুঝে অন্যরা হাউস আউট চেঞ্জ করবে। কমরেড দ্রৌপদী যদি দেরি করে আসে, আমরা এখানে থাকছি না, কোথায় যাচ্ছি নিশানি থাকছে। কোনো কমরেড নিজের জন্য অন্যদের ডেস্ট্রয়েড হতে দেবে না। অরিজিতের গলা, জলের কুলকুল শব্দ, পাথর তুলে নিচে রাখা কাঠের টুকরোর 3 ফলা মুখ, যেদিকে সেদিকেই হাউস আউটে যাওয়া হয়েছে। এটা দ্রৌপদীর পছন্দ বোধ হয়। দুলন মরে গেল, কারুকে মেরে মরেনি বাবা। প্রথম থেকে এসব মাথায় জাড়ায়নি বলে ওর জন্য হামলাতে গিয়ে কাউন্টার হতিস। এখন অনেক নির্মল নিয়ম, সহজ ও বদ্ধ। দ্রৌপদী ফিরল ভালো, ফিরল না ব্যাড। চেঞ্জ হাইড আউট। নিশানি এমন হবে অপোজিশন দেখতে পাবে না, দেখলে বুঝবে না। পেছনে পায়ের শব্দ। দ্রৌপদী আবার ঘুরল। এই 3.5 মাইল বিস্তীর্ণ ডাঙা ও খেয়াই জঙ্গলে ঢোকার প্রকৃষ্ট পথ। দ্রৌপদী সে পথ পেছনে রেখে এসেছে। সামনে খানিকটা সমতল, তারপর আবার খোয়াই। এত উঁচু নিচুতে কখনো আর্মি ক্যাম্প ফেলেনি। এদিকটা নির্জন ভুলভুলাইয়া, বাঘাগুলগুলি ইটা বেটে, সকল টিবার সকল মত দেখতে। ঠিক নামে বলি দেয়া হয়েছিল, অ্যাপ্রিহেন্ড। টিবাগুলির একটা উঠে দাঁড়ালো, আর একটা। প্রৌঢ় সেনানায়ক যুগপৎ আনন্দিত ও নিরাশ। ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় দি এনিমি, বিকাম ওয়ান। তিনি তা হয়েছিলেন। 6 বছর আগেও উনি ওদের প্রতিটি মুভ অ্যান্টিসিপেট করতে পারতেন, এখনও পারছেন। আনন্দ। সাহিত্যের সঙ্গে যোগ রাখার ফলে ফার্স্ট ব্লাড পড়ে তিনি তার চিন্তা ও কাজের সমর্থন দেখেছেন। দ্রৌপদী তাকে ধাপ্পা দিতে পারল না, দুঃখ ও নিরাশা। কারণ দ্বিবিধ। 6 বছর আগে মস্তিষ্ক কোষে সংগৃহীত পরিসংখ্যানের ভিত্তিতে লেখা তার প্রবন্ধ বেরিয়েছে। তিনি প্রমাণ রেখেছেন তিনি এ সংগ্রামের সমর্থক দাওয়ালিদের পরিপ্রেক্ষিতে। দ্রৌপদী দাওয়ালি, ভেটেরান ফাইটার, সার্চ অ্যান্ড ডেস্ট্রয়। দ্রৌপদী মেজেন অ্যাপ্রিহেন্ডেড হতে চলেছে, ডেস্ট্রয়েড হবে দুঃখ, হল্ট। দ্রৌপদী থমকে দাঁড়ালো। পেছনের পদশব্দ ঘুরে সামনে এসে দাঁড়ালো। দ্রৌপদী বুকের নিচে কানালের বাঁক বাঁধল। সর্বনাশ! সূর্য সাহুর ভাই রতনী সাহু।
সামনের টিবা দুটি এগোলো। সময় ও বুধনা, ওরা ট্রেনে পালায়নি। অরিজিতের গলা। যখন জিতছ তা যেমন জানবে, যখন হারলে তা মানবে এবং পরের স্টেজ থেকে কাজ করবে। দ্রৌপদী এখন দু হাত ছড়িয়ে আকাশপানে মুখ তুলে জঙ্গলের দিকে ঘুরে গিয়ে সর্বসত্তা শক্তি দিয়ে কুলকুলি দিল। একবার, দুবার, তিনবার। তৃতীয় কুলকুলিতে ঝাড়খানি জঙ্গলের আঁচলের গাছে পাখিগুলো রাতের ঘুম ভেঙে ডানা ঝাড়তে ডেকে উঠল। কুলকুলির প্রতিধ্বনি বহুদূর যায়। গল্পের তৃতীয় অংশ। সন্ধ্যা 6:57 দ্রৌপদী মেঝেন অ্যাপ্রিহেন্ডেড হয়। ওকে নিয়ে ক্যাম্প পর্যন্ত পৌঁছতে লাগে 1 ঘন্টা। ঠিক 1 ঘন্টা জেরা চলে। কেউই তার গায়ে হাত দেয় না এবং তাকে ক্যাম্বিসের টুলে বসতে দেয়া হয়। 8:57 সেনানায়কের ডিনার টাইম হয় এবং ওকে বানিয়ে নিয়ে এসো, 2 দিন ফুল বলে তিনি অন্তর্ধান করেন। তারপর 1 নিযুত চাঁদ কেটে যায়, 1 নিযুত চান্দ্র বৎসর। লক্ষ আলোকবর্ষ পরে দ্রৌপদী চোখ খুলে কি বিস্ময়ে আকাশ ও চাঁদকেই দেখে। ক্রমে ওর মস্তিষ্ক থেকে রক্তাভ আলপিনের মাথা সরে সরে যায়। নড়তে গিয়েও বোঝে এখনও ওর 2 হাত 2 খুঁটোয় এবং 2 পা 2 খুঁটোয় বাঁধা। পাছা ও কোমরের নিচে চটচটে কি যেন। ওরই রক্ত, শুধু মুখের ভেতর কাপড় নেই। ভীষণ তেষ্টা পাচ্ছে। পাছে জল বলে ওঠে সেই ভয়ে ও ওর নিজের দাঁত দিয়ে ঠোঁট চাপে। বুঝতে পারে জনির দ্বারে রক্তস্রাব। কতজন ওকে বানিয়ে নিতে এসেছিল। ওকে লজ্জা দিয়ে চোখের কোল থেকে জল গড়ায়। ঘোলাটে চাঁদের আলোয় বিবর্ণ চোখ নিচের দিকে নামাতে নিজের স্তন দুটি চোখে পড়ে এবং ও বোঝে হ্যাঁ, ওকে ঠিক মতো বানানো হয়েছে। এবার ওকে সেনানায়কের পছন্দ হবে। স্তন দুটি কামড়ে ক্ষত বিক্ষত, বৃত্ত ছিন্ন ভিন্ন। কতজন? 4, 5, 6, 7। তারপর দ্রৌপদীর হুঁশ ছিল না। পাশে চোখ ফিরিয়ে ও সাদা কি যেন দেখে, ওরই কাপড়, আর কিছু দেখে না। সহসা দৈবকৃপা আশা করেও সম্ভবত ওকে ফেলে গেছে ওরা, শেয়াল ছিঁড়ে খাবে বলে। কিন্তু ওর কানে আসে পায়ের ঘষটানি, ঘাড় ঘোরায়ও। বেওনেটে ভর দিয়ে দাঁড়ানো শান্ত্রী ওকে দেখে হাসে। চোখ বোঝে দ্রৌপদী। অপেক্ষা করতে হয় না বেশিক্ষণ, আবার বানিয়ে নেবার প্রক্রিয়া শুরু হয়। চাঁদ কিছু জ্যোৎস্না বমি করে ঘুমোতে যায়। থাকে শুধু অন্ধকার, একটি বাধ্য হয়ে পা ফাঁকা করে চিতিয়ে থাকা নিশ্চল দেহ। তার ওপর সক্রিয় মাংসের পিষ্টন ওঠে ও নামে, ওঠে ও নামে। তারপর সকাল হয়। দ্রৌপদী মেঝেনকে তাঁবুতে আনা হয় ও খড়ের ওপর ফেলা হয়। গায়ের ওপর কাপড়টা ফেলে দেওয়া হয়। তারপর ব্রেকফাস্ট, কাগজ পাঠ, রেডিও মেসেজ, দ্রৌপদী মেজেন অ্যাপ্রিহেন্ডেড, খবর পাঠানো ইত্যাদি হয়ে গেলে দ্রৌপদী মেজেনকে নিয়ে আসার হুকুম যায়। কিন্তু হঠাৎ এখন গন্ডগোল শুরু হয়। চল বলতেই উঠে বসে দ্রৌপদী ও জিজ্ঞাসা করে, কোথাকে যেতে বলছিস?
বড় সাহেবের তাঁবুতে। তাঁবুকু থাক। ওই দ্রৌপদী লাল চোখ খুঁচ করে অদূরে তাঁবু দেখে, বলে, চল দেখছি আমি। শান্ত্রী জলের ঘটি এগিয়ে দেয়। দ্রৌপদী উঠে দাঁড়ায়, জলের ঘটি মাটিতে ঢালে উপুর করে, কাপড়টি দাঁতে ধরে টেনে টেনে ছেড়ে। শান্ত্রী এরকম আচরণ দেখে বৈরা হবিও বলে ছুটে হুকুম আনতে যায়। সে নিয়ে যেতে পারে কয়েদিকে, কিন্তু কয়েদি দুর্বেদ্য আচরণ করলে কি করবে তা সে জানে না। তাই ওপরওয়ালাকে শুধোতে যায়। জেলে পাগলা ঘন্টি পড়লে যেমন হয়, ছুটোছুটি লেগে যায়, এবং সেনানায়ক বিস্মিত হয়ে বেরিয়ে এসে দেখেন সূর্যের প্রখর আলোয় উলঙ্গ দ্রৌপদী সোজা মাথায় হেঁটে তার দিকে আসছে। সন্ত্রস্ত শান্তিরা তার কিছু তফাতে। কি বলতে গিয়ে তিনি থেমে যান। দ্রৌপদী তার সামনে এসে দাঁড়ায়, উলঙ্গ, উরু ও জনিকেশে চাপ চাপ রক্ত, দুটি স্তন, দুটি ক্ষত। কি তিনি ধমকাতে যান। দ্রৌপদী আরও কাছে আসে, কোমরে হাত রেখে দাঁড়ায়, হাসে ও বলে, তোর সাধানের মানুষ দবদি মেঝেন বানিয়ে আনতে বলেছিলি, তা কেমন বানিয়েছো দেখবি না? কাপড় কই ওর? কাপড় হচ্ছে না স্যার, ছিঁড়ে ফেলেছে। দ্রৌপদীর কালো শরীর আরও কাছে আসে। দ্রৌপদী দুর্বেদ্য, সেনানায়কের কাছে একেবারে দুর্বেদ্য এক অদম্য হাসিতে কাঁপে। হাসতে গিয়ে ওর বিক্ষত ঠোঁট থেকে রক্ত ঝরে, এবং সে রক্ত হাতের চেটোতে মুছে ফেলে দ্রৌপদী কুলকুলি দেবার মতো ভীষ আকাশ চেরা তীক্ষ্ণ গলায় বলে, কাপড় কি হবে? কাপড় ল্যাংটা করতে পারিস, কাপড় পরাবি কেমন করে? মরদ তুই। চারদিকে চেয়ে দ্রৌপদী রক্তমাখা থুতু ফেলতে সেনানায়কের সাদা বুশ শার্টটি বেছে নেয় এবং সেখানে থুতু ফেলে বলে, হেথা কেউ পুরুষ নাই যে লাজ করবে, কাপড় মোড়ে পরাতে দিব না। আর কি করবি? লে কাউন্টার কর। দ্রৌপদী দুই মর্দিন স্তনে সেনানায়ককে ঠেলতে থাকে, এবং এই প্রথম সেনানায়ক নিরস্ত টার্গেটের সামনে দাঁড়াতে ভয় পান, ভীষণ ভয়। শেষ হলো আজকের গল্প দ্রৌপদী। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ গল্প পাঠে আমার সাথে ছিল রনিত, সৌম্য, চিরশ্রী ও জয়ন্তী। গল্পটা ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। ধন্যবাদ।